আসসালামু আলাইকুম গাইজ, এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার আজকে চলে এসেছি নতুন এক সেটআপ নিয়ে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ওটা মিউজিক ভাবেই নিয়ে নাও, ওটা নয়েজ ভাবে নিও না তোমরা। আজকের মাইক্রোশটের টপিক হচ্ছে অ্যামাগার বক্ররেখা। অ্যামাগার বক্ররেখায় তোমাদের স্টুডেন্ট যারা আছো পরীক্ষায় অনেক প্রবলেম হয়। এই চ্যাপ্টারের 1/3 কোয়েশ্চেন আসে এখান থেকে, আর খুবই ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, বাট তারপরেও দেখা যায় যে তোমরা এটা অ্যান্সার করতে চাও না, কারণ এটা ডেপথ অনেকের কাছে ক্লিয়ার না। চলো আজকের মাইক্রোশটে এটা একটু নেড়ে চেড়ে দেখি যে এটা কি কি আছে, কি কি করা যায়। প্রথমে চলো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি সেটা দিয়ে শুরু করি। তো আদর্শ গ্যাস কাকে বলে? যে সকল গ্যাস তোমার গ্যাস সূত্রগুলো মেনে চলে না, যেমন চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই সূত্রগুলোকে সমন্বয় করে আমরা যে সূত্রটা পাই পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটা যে মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস। অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটির শর্ত কি কি ছিল দেখো, পিভি ইকুয়াল টু এনআরটির যে সূত্রগুলো ছিল সেগুলো যারা মেনে চলে তারা আদর্শ গ্যাস। এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের তোমার ইন্টারনালি কোনো আকর্ষণ বল থাকতে পারবে না, আকর্ষণ বল থাকবে না। এরপরে এদের হচ্ছে আয়তন অতি নগণ্য, আয়তন অতি নগণ্য। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। এদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য ধরতে হবে, আর হচ্ছে এদের আকর্ষণ বল থাকবে না, এদের আয়তন অতি নগণ্য, এরা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে। এই সূত্রগুলো যারা মানে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস হচ্ছে ঠিক এর উল্টাটা। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি, যারা পিভি ইকুয়াল টু এনআরটি মানে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি। তারপর হচ্ছে তাদের আকর্ষণ বল থাকবে, আর তাদের আয়তন নগণ্য না। অর্থাৎ তাদের আয়তনকে যখন তুমি হিসাব করবা, ক্যালকুলেট করবা, তখন তাদের আয়তনকে নগণ্য ধরলে হবে না, তাদের আয়তনকেও হিসাবের মধ্যে নিতে হবে, তাহলে তুমি পাবা হচ্ছে বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাস এর এক্সাম্পল যদি আমরা বলি, পৃথিবীতে বা মহাবিশ্বে আদর্শ গ্যাস বলতে কিছু নাই, এটা কমপ্লিটলি কাল্পনিক একটা ধারণা বা ক্যালকুলেটিভ একটা জিনিস। কিন্তু বাস্তব গ্যাস, হ্যাঁ, বাস্তব গ্যাস যেমন হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাস, যত গ্যাস আছে সবগুলো অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস। বিকজ বাস্তবে তুমি খেয়াল করো, এই যে একটা পয়েন্ট বলেছিলাম না, আকর্ষণ বল থাকবে না, এটা অ্যাকচুয়ালি পসিবল না। যে কোনো দুইটা অণু পরমাণুর মধ্যে আমরা জানি যে মাধ্যাকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের মান আমরা জানি, এটা তোমার সূত্র দিয়ে বের করা যায়, m1 m2 বাই r স্কয়ার ইনটু g। কিন্তু এই ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে নাকচ করলেও বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নাকচ করা পসিবল হয় না। এখানে আদর্শ গ্যাসের কোনো এক্সাম্পল পাওয়া যায় না, সবই বাস্তব গ্যাস। তবে বাস্তব গ্যাসকে একটু কারসাজি করে আদর্শ গ্যাসে ট্রান্সফার করা যায়, সেটা আমরা তোমার মাইক্রোশটের ভিতরেই দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আদর্শ গ্যাস বলতে যারা পিভি ইকুয়াল টু এনআরটি মানে, অথবা গ্যাস সূত্রগুলো মেনে চলে, অথবা চার্লসের সূত্র বা বয়েলের সূত্র মেনে চলে, তুমি যেভাবে খুশি এটাকে সাজিয়ে লিখতে পারো, তারা হচ্ছে আদর্শ গ্যাস। আর যারা মানে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। আশা করি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসটা তোমরা বুঝতে পেরেছো। এইবার চলো দেখি অ্যামাগার বক্ররেখায় কি আছে। দেখো অ্যামাগার বক্ররেখা যে গ্রাফটা দেওয়া আছে, এটাতে কি হয়েছিল, একটা টেস্ট করা হয়েছিল কিছু গ্যাস নিয়ে। দেখো নামগুলো দেওয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, এরকম টাইপ কিছু বাস্তব গ্যাস নিয়ে পরীক্ষা কি করা হয়েছিল। দেখো পরীক্ষাটা ছিল এরকম যে বিভিন্ন চাপের মান পরিবর্তন করে গ্যাসগুলার আয়তন এবং চাপের গুণফল রেকর্ড করা হয়েছে। রেকর্ড করে সেটাকে একটা গ্রাফে প্রকাশ করা হয়েছিল, সেটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে, আমি নিজে এঁকে। তো এই পিভি সমান পি, এই গ্রাফটা যখন আমরা পাই তখন আমরা তুলনা করতে পারি যে আদর্শ গ্যাসের কিরকম হওয়া উচিত আর বাস্তব গ্যাসের কিরকম হয়, কেন হয়, সেটার ব্যাখ্যাটাই আমরা এখন এখানে করব। তো ওই কনসেপ্টে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট কনসেপ্ট আগে থেকে জেনে রাখা লাগবে, সেটা হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক, বা এটাকে কেউ কেউ পেষণ গুণাঙ্ক বলে থাকে। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে জেড দিয়ে। জেড সমান সমান বলা যায় হচ্ছে পিভি বাই এনআরটি। আশা করি বুঝতে পেরেছো, জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। বাট আমরা তো জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা তাহলে কি, এটার সাথে সম্পর্কটা কি, বা এটা ব্যাপারটা কি রকম? দেখো পিভি ইকুয়াল টু এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমি এটাকে জেড ফরমেশনে প্রকাশ করি, তাহলে জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি ইকুয়াল টু আসবে 1। অর্থাৎ আমি বলতে পারি যে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান হচ্ছে 1, সংকোচনশীলতার গুণাঙ্ক হচ্ছে 1, পেষণ গুণাঙ্ক হচ্ছে 1। তুমি যেভাবেই বলো না কেন একই কথা। বাট আমরা যখন শুরুতে বাস্তব গ্যাসের সংজ্ঞা দিচ্ছিলাম তখন একটু খেয়াল করো, আমি বলছিলাম যে পিভি ইজ নট ইকুয়াল এনআরটি।
তো এই কনসেপ্টটা থেকে তুমি এখানে ব্যাপারটা যদি বসাও যে পিভি বাই আরটি, পিভি বাই এনআরটি, এটা নট ইকুয়াল টু 1 বলা যায়, কারণ এটা যদি নট ইকুয়াল 1 সেম না হয় তাহলে এটা তো নট ইকুয়াল টু 1। তারপর এটা জেড এর ক্ষেত্রে বাস্তব গ্যাসের জেড এর মান 1 হতে পারে না। সহজ কথায় বলতে গেলে জেড এর মান যদি 1 হয় তাহলে তাদেরকে আদর্শ গ্যাস বলবো, জেড এর মান যদি 1 না হয় তাহলে তারা বাস্তব গ্যাস। তাহলে জেড এর মান কি হবে 1 যদি না হয়? জেড এর মান গ্রেটার দ্যান 1 হইতে পারে, জেড এর মান লেস দ্যান 1 হইতে পারে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইবার এই গ্রাফটা ব্যাখ্যা করার জন্য আমার জেড এর দরকার ছিল বা সংকোচনশীলতার গুণাঙ্কের দরকার ছিল। এবার চলো এই গ্রাফটা আমরা একটু ব্যাখ্যা করি, আমি একটু ক্লিয়ার করে নিই চারপাশ। এবার খেয়াল করো, আমরা শুরুতে আসি হচ্ছে হিলিয়ামকে ব্যাখ্যা করার জন্য। হিলিয়াম গ্যাসটা একটু তোমরা যদি খেয়াল করো, এখানে দেখো হিলিয়ামের যে গ্রাফটা এটা স্ট্রেট একটা লাইন, জাস্ট আদর্শ গ্যাসের একটু উপরে হালকা বাঁকা, আস্তে আস্তে চাপের সাথে সাথে পিভি এর মানটা বাড়তেছে। এই ক্ষেত্রে জেড এর মান হচ্ছে গ্রেটার দ্যান 1। ফর হিলিয়াম জেড এর মান হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রেটার দ্যান 1। এই জেড এর মান গ্রেটার দ্যান 1 মানে সংকোচনশীলতার গুণাঙ্ক, সংকোচনশীলতার গুণাঙ্ক হচ্ছে গ্রেটার দ্যান 1। এর মানে হচ্ছে তার সংকোচনশীলতা কম। আমি আরেকটু যদি ক্লিয়ারলি ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরি, জেড এর মান গ্রেটার দ্যান 1 মানে হচ্ছে ওই গ্যাসকে আমরা আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচন করতে পারবো, বা ওই গ্যাসকে আমরা কম পেষণ বা পেষণ করতে পারবো। সহজ কথা হচ্ছে এইভাবে। তো সংকোচনশীলতার গুণাঙ্ক গ্রেটার দ্যান 1 হয়, এটা সংকোচনশীলতা আদর্শ গ্যাসের তুলনায় কম হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো সিমিলার প্রসেস, এটাও জেড এর মান শুরু থেকে শেষ পর্যন্ত গ্রেটার দ্যান 1 হয়, এটারও সংকোচনশীলতার গুণাঙ্ক গ্রেটার দ্যান 1। সংকোচন তোমার অন্যান্য আদর্শ গ্যাসের তুলনায় সংকোচনশীলতার যোগ্যতা হচ্ছে কম। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু পরের গ্যাসগুলো দেখো যখন আস্তে আস্তে যত ভর বৃদ্ধি পাচ্ছে, বাস্তব আচরণও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে নাইট্রোজেনটা খেয়াল করো, নাইট্রোজেনের শুরু থেকে চাপ দেওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে জেড এর মান হচ্ছে কমতেছে, কমতে 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 এটা একটা পর্যায়ে যে আদর্শ গ্যাসকে ক্রস করে গেছে, আবার বাড়া শুরু করছে এবং আদর্শ গ্যাসকে ক্রস করে গেছে। যেই পয়েন্ট পর্যন্ত এটা আদর্শ গ্যাসের নিচে ছিল, একটা সার্টেন পয়েন্ট ধর এই পর্যন্ত, এই যে পয়েন্টটা এইখান পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে জেড এর মান এর জন্য লেস দ্যান 1। আদর্শ গ্যাসকে যখন ক্রস করে চলে গেল তখন এটার মান আবার জেড এর মান গ্রেটার দ্যান 1। তো জেড এর মান লেস দ্যান 1 মানে এই চাপের ভিতরে, এতটুক চাপের ভিতরে এই গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক লেস দ্যান 1, অর্থাৎ এই গ্যাসকে আমি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকুচিত করতে পারবো। আশা করি এই ব্যাপারটা তুমি বুঝেছো। আমি আরেকবার রিপিট করি, এই গ্যাসকে আমরা এই নির্দিষ্ট চাপের আন্ডারে, নির্দিষ্ট চাপের ভিতরে রেখে আদর্শ গ্যাসের তুলনায় আমরা বেশি সংকোচন করতে পারবো। বাট যখন এই চাপটা আমি ক্রস করে চলে যাব তখন তার মান আবার জেড 1 এর থেকে বড় হয়ে যাবে, তখন তার সংকোচনশীলতা আবার আদর্শ গ্যাসের তুলনায় কমে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। সিমিলার ভাবে দেখো অক্সিজেন এবং তোমার কার্বন ডাই অক্সাইডের বেলায় সেম কাহিনী। ইভেন কার্বন ডাই অক্সাইডের বেলায় কার্ভেচারটা একটু বেশি একটু বেশি সংকোচনযোগ্য, কারণ এর ভরও বেশি। আশা করি তুমি তোমরা হচ্ছে অ্যামাগার বক্র রেখাগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো। এবার চলো পরের টপিকে যাই। বাস্তব গ্যাসের বিচ্যুতির টপিকটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়ি। প্রথম ভাগে হচ্ছে আমরা অ্যামাগার বক্ররেখা থেকে দেখেছিলাম না, কিছু কিছু ক্ষেত্রে জেড এর মান গ্রেটার দ্যান 1 হয়, কিছু কিছু ক্ষেত্রে জেড এর মান লেস দ্যান 1 হয়। তো এই ক্ষেত্রে জেড এর মান যখন গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা দেখেছিলাম সেই গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস অপেক্ষা কম সংকোচনশীল। তখন এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। জেড এর মান যখন 1 থেকে বড় হবে তখন ধনাত্মক বিচ্যুতি। আবার আমরা দেখেছিলাম জেড এর মান যখন লেস দেন 1 হয় তখন সেটা হচ্ছে বেশি সংকোচনশীল, আদর্শ গ্যাসের তুলনায় সেটা হচ্ছে বেশি সংকোচনশীল। এই ক্ষেত্রে সেটাকে বলা হয় হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব শীঘ্রই আমরা এটার একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, তোমরা আমাদের সাথে থেকো। তো এই ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছি। বাট এটাকে আমরা না সরাসরি পরীক্ষার খাতায় এভাবে লিখবো না, আমরা এটাকে একটু আমাদের ভাষায় কনভার্ট করে নিয়ে অ্যাকচুয়াল যে বেসিকটা সেই বেসিক কথাগুলো লিখবো। চলো সেই ব্যাপারটা একটু দেখে আসি। দেখো আদর্শ গ্যাসের তুলনায় বাস্তবে আদর্শ গ্যাস বলতে কিছু নেই, বাট
টেকনিক্যালি ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আদর্শ গ্যাসই হচ্ছে সব সূত্র মানতেছে, সব ক্যালকুলেশন মানতেছে। তো বাস্তব গ্যাসের কি এমন সমস্যা হইলো যে তার আদর্শ গ্যাস মানলো না? মানে বাস্তব গ্যাসের সেই বিচ্যুতির কারণগুলা কি কি? চলো আগে আমরা বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলা জেনে নিই, দেন সেগুলো সলভ করি। কারণগুলার একটা হচ্ছে আকর্ষণ বল। আকর্ষণ বলের ব্যাপারটা কি? আকর্ষণ বলের ব্যাপারটা হচ্ছে বাস্তব গ্যাসের, আমরা জানি যখন একটা গ্যাসের হিসাব নিকাশ করা হয় সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, কিন্তু বাস্তবে এটা সম্ভব না, কারণ আমরা জানি যে কোনো দুইটা পদার্থের মধ্যে মাধ্যাকর্ষণ বল কাজ করে। এর ফলে বাস্তব গ্যাসের দুইটা অণুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে, অবশ্যই এই ক্ষেত্রে আমরা আকর্ষণ বল ধরেই কাজ করি। এই আকর্ষণ বলটাকে আমরা ইগনোর করতে পারবো না। এই আকর্ষণ বলকে ইগনোর করতে পারবো না দেখে পিভি ইকুয়াল টু এনআরটির ক্ষেত্রে ক্যালকুলেশনে গন্ডগোল লেগে যায়। এর ফলে আমরা বলতে পারি যে হ্যাঁ, বাস্তব গ্যাস এটা আদর্শ আচরণ করতেছে না। মানে বাস্তব গ্যাসের বিচ্যুতির একটা কারণ হচ্ছে অণুসমূহের আকর্ষণ বলগুলোকে আমরা ইগনোর করতে পারতেছি না, আর অণুসমূহের আকর্ষণ বল এখানে বিদ্যমান, প্রথম কথা। দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আয়তন। তো আয়তনের ব্যাপারটা কি? আয়তনের ব্যাপারটা হচ্ছে আমরা আদর্শ গ্যাসের যখন হিসাব নিকাশ করি তখন বস্তুর অণুগুলোর আয়তনকে অতি নগণ্য ধরা হয়। এর ফলে টোটাল পাত্রের আয়তনটা দিয়ে আমরা হিসাব নিকাশ করি। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের আয়তনকে অতি নগণ্য ধরা হয় না, কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের আয়তনেরও একটা ফ্যাক্ট কাজ করে। এই কারণে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে এই আয়তনের এই বিচ্যুতির কারণে তোমার সূত্রটা মেনে চলে না। আশা করি কারণগুলো আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে এই কারণগুলো তোমরা বুঝলাম এই বাস্তব গ্যাসের বিচ্যুতি, এর সমাধান কি? চলো এবার আমরা একটু সমাধান নিয়ে আলোচনা করি। সমাধান বা সংশোধন, সমাধান কম, আমরা এটাকে সংশোধন বলবো। সমাধান, সংশোধন। সংশোধন কি? সংশোধনের ক্ষেত্রে আকর্ষণ বল জনিত যে সমস্যাটা সেটার সংশোধন করব আমরা চাপ সংশোধন। চাপ সংশোধন। চাপ সংশোধন কি? দেখো, অণুসমূহের আকর্ষণ বলের বিদ্যমান থাকার কারণে টোটাল পাত্রের চাপের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা শুধু ওই অণুসমূহ, তোমার একটা পাত্রের দেয়ালে অণুসমূহ যে ধাক্কাটা দেয় সেই ধাক্কাটাকে আমরা ইন টোটাল আমরা ইন্টিগ্রেট করে আমরা আকর্ষণ বল হিসেবে চাপ হিসেবে প্রকাশ করতেছি। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই আকর্ষণ বল থাকার কারণে এই চাপের পরিবর্তন চলে আসে। তো সেই ক্ষেত্রে কি ধরা হয়? সেই ক্ষেত্রে তোমার এক মোল অণুর আকর্ষণ বল ধরা হয় n a/v²। সেই ক্ষেত্রে n মোল অণুর আকর্ষণ বল ধরা হবে n²a/v²। এখানে n হচ্ছে মোল সংখ্যা, আমি এখানে তো লিখতে পারবো না, আমি এদিকে লিখি। n হচ্ছে মোল সংখ্যা, v হচ্ছে আয়তন, আর a হচ্ছে সহজ কথায় বলতে গেলে অ্যামাগার ধ্রুবক। এই ক্ষেত্রে মেইনলি এই অ্যামাগার ধ্রুবকটা হচ্ছে এদের আকর্ষণ বিকর্ষণের একটা সূচক নির্দেশ করে। তো এই ক্ষেত্রে n²a/v² হচ্ছে n মোল অণুর আকর্ষণ বলের মান। এটা আমরা চাপের সাথে যদি যুক্ত করে দেই তাহলে ওই টোটাল পাত্রের মোট চাপ আমরা পেয়ে যাব। অর্থাৎ সংশোধিত চাপ যদি আমরা p প্রাইম ধরি তাহলে p প্লাস n²a/v² হচ্ছে সংশোধিত চাপ। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আয়তন জনিত একটা সমস্যা বলেছিলাম যে হ্যাঁ, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের আয়তনকে নগণ্য ধরা যাবে না, ওদেরকেও কনসিডার করতে হবে। কিন্তু আমরা যখন পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা অ্যাপ্লাই করি তখন আমরা ফাঁকা জায়গার আয়তনটা নিই, অর্থাৎ গ্যাস জারে অণুসমূহের আয়তনকে ইগনোর করে টোটাল গ্যাস জারের আয়তনটাকে আমরা ফাঁকা ধরে নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে যেহেতু আমি টোটাল জায়গাটাকে ফাঁকা ধরতে পারবো না, তাহলে কি করব, আমরা জাস্ট সিম্পলি অণুসমূহের আয়তনগুলোকে বাদ দিয়ে দেব। তো এই ক্ষেত্রে দ্বিতীয় যে সংশোধনটা সেটা হচ্ছে আয়তন সংশোধন। আয়তন সংশোধনের ক্ষেত্রে কি হয়? v প্রাইম ইকুয়াল টু v মাইনাস n মোল, তাহলে n মোল, আর প্রত্যেকটা মোলের 1 মোলের অণুর আয়তনকে ধরা হয় b।
1 মোল অণুর আয়তনকে আমরা যদি বি ধরি তাহলে n মোলের ক্ষেত্রে হবে nb, এই কারণে v মাইনাস nb। তাহলে আমি সংশোধিত সূত্রটা কি পাচ্ছি, আলটিমেটলি pv ইকুয়াল টু nRT পরিবর্তে p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ইনটু v মাইনাস nb ইকুয়াল টু nRT। এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য pv ইকুয়াল টু nRT সংশোধিত রূপ, বা আমি যদি সহজ ভাষায় বলি এটা হচ্ছে বাস্তব গ্যাসের সূত্র, সংশোধিত সূত্র। আশা করি এই সংশোধিত সূত্রের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং এই ব্যাখ্যাগুলো তোমরা এভাবে পয়েন্ট আকারেই দিতে পারো ইনশাআল্লাহ। এবার চলো পরের টপিক। টু বি অনেস্ট, সন্ধি তাপমাত্রা ও চাপ কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাগার বক্রের সাথে খুব একটা রিলেটেড না, এটা অ্যাকচুয়ালি গ্যাসের তরলীকরণের সাথে রিলেটেড, বাট তারপরেও মাঝে মাঝে ক নাম্বার খ নাম্বার ইভেন গ হয়েও রিসেন্ট কিছু ইয়ারে এই রিলেটেড একটা দুইটা কোয়েশ্চেন দেখা গেছে, এই কারণে এটা আলোচনা করি। সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ অথবা ক্রান্তি তাপমাত্রা কি, ক্রান্তি চাপ কি, এই টপিকটা একটু বুঝি। সন্ধি তাপমাত্রা যেটা, দেখো সন্ধি তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা হচ্ছে এমন একটা নিম্ন তাপমাত্রা যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসকে রেখে চাপ দিলে সেই গ্যাসটি তরলে পরিণত হবে, আমি যদি ব্যাপারটা আরেকটু সারসংক্ষেপ করে বলি, যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ দিলে তা তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে তোমার সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বলে। আশা করি বুঝতে পেরেছো, এটা সর্বনিম্ন যে তাপমাত্রা ধরা হয় সেখানে চাপ দিতে হবে, চাপ দিলে হচ্ছে সেটা তরলে পরিণত হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো সন্ধি চাপের ব্যাপারটা কি, সন্ধি চাপেরও সিমিলার কনসেপ্ট, আমি এখান থেকে বেশি কিছু বুঝবো না। সন্ধি চাপ বা ক্রান্তি চাপ যে ব্যাপারটা কি, এটা হচ্ছে সন্ধি তাপমাত্রায়, মানে তাপমাত্রাটা সন্ধি তাপমাত্রা আগে থেকে ফিক্স করে নেব, সন্ধি তাপমাত্রায় যে সর্বনিম্ন চাপে কোনো গ্যাস তরলে পরিণত হয়, তো আগের আর এইটার কনসেপ্টটা সেমই। আগের বার হচ্ছে আমরা ওই টেম্পারেচারকে আমরা সন্ধি টেম্পারেচার বললাম, সন্ধি তাপমাত্রা, আর এই ক্ষেত্রে আমরা ওই চাপটাকে সন্ধি চাপ বা ক্রান্তি চাপ বললাম। তো মূল কনসেপ্ট একই, যে সন্ধি তাপমাত্রায় যে সর্বনিম্ন চাপ দিলে তোমার গ্যাসটা তরলে পরিণত হবে, কোন একটা নির্দিষ্ট গ্যাস, সেটাকে বলা হয় হচ্ছে তোমার সন্ধি চাপ বা ক্রান্তি চাপ। এই ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা বা সন্ধি চাপ উভয় ক্ষেত্রেই তোমার বিভিন্ন গ্যাসের জন্য এটা বিভিন্ন ধরনের মান থাকে, সেই মান অনুযায়ী ইউজ করে আর কি ক্যালকুলেট করা যায় যে তোমার গ্যাসের তরলীকরণ, মানে ওই গ্যাসটাকে কত ইসে তুমি তরলীকরণ করতে পারবা, কত চাপে বা কত তাপে। আশা করি বুঝতে পেরেছো। আমরা আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি এটা বুঝলাম, অ্যামাগার বক্র বুঝলাম, সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ বুঝলাম, সবই বুঝলাম, যে আমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের যে বিচ্যুতি সেটাও বুঝলাম। বাট এই বাস্তব গ্যাসকে কোনোভাবে কান ধরে টেনে হিচড়ে আদর্শ গ্যাস বানানো যায় না, কোনো অপশন নাই? হ্যাঁ, অবশ্যই সেই অপশন আছে। তো এই টপিকে এখন আমরা সেটাই আলোচনা করবো যে বাস্তব গ্যাসকে কিভাবে কান ধরে টেনে হিচড়ে আদর্শ আচরণ করানো যায়। তো বাস্তব গ্যাসের দুইটা শর্ত ছিল, মানে যেটা দুইটা বাধা বলো বা বিচ্যুতি বলো, দুইটা বাধা বা শর্ত ছিল। একটা ছিল হচ্ছে আকর্ষণ বল জনিত কারণে, আকর্ষণ বল, আরেকটা হচ্ছে ছিল আয়তন। এখন সামহাও এই দুইটা প্রবলেম যদি আমরা সলভ করতে পারি না, তাহলে দেখো আলটিমেটলি সেই গ্যাসটা কিন্তু আদর্শ আচরণের দিকে যাবে। তো এই ক্ষেত্রে আমি তোমাকে ফার্স্টে ব্যাখ্যামূলকভাবে বুঝাই, দেন একটা গ্রাফ তোমাদেরকে প্রেজেন্ট করব। এই যে আকর্ষণ বলটা না, দেখো আকর্ষণ বল থাকে অণুসমূহের মধ্যে, খুব ভালো কথা থাকবেই। তো এই আকর্ষণ বলটাকে আমি কিভাবে কাটাতে পারি, আমি যদি অণুসমূহের মধ্যে তোমার ছোটাছুটি বৃদ্ধি করে দিই, অণুসমূহের গতিশক্তি বাড়ায় দেই, চিন্তা করো অণুসমূহের গতিশক্তি যদি বাড়ায় দেই, তাহলে কিন্তু এই আকর্ষণ বলের প্রভাবটা অনেকটা প্রশমিত হয়ে যায়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আমি ওই গ্যাসের অণুসমূহের গতিশক্তি কিভাবে বাড়াতে পারি? আমি যদি বাইরে থেকে তাদেরকে বাহ্যিকভাবে শক্তি প্রয়োগ করি, তাহলে তাদের গতিশক্তি বেড়ে যাবে। কি শক্তি প্রয়োগ করলে তাদের গতিশক্তি বাড়বে? সব থেকে কমন এক্সাম্পল আর কমন সেন্স কি বলে? তাপমাত্রা। তার মানে আমি যদি তাপমাত্রা বাড়াইয়ে দেই, তাপমাত্রা বৃদ্ধি করে দেই, তাহলে অণুসমূহের মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে, সহজ কথা।
ছোটাছুটি বেড়ে যাওয়ার ফলে কি হবে, তাদের আকর্ষণ বলজনিত যে সমস্যাটা ছিল সেটা আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। তার মানে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এটা প্রমাণে আমি একটা গ্রাফ দেখাবো। তো এর আগে আয়তনের কনসেপ্টটা বুঝাইনি, তারপর আমি গ্রাফটা একবারে কমপ্লিট করে দিব। তো আয়তনের যে ব্যাপারটা দেখো, আয়তন কি বলছে যে অণুসমূহের মধ্যে তোমার একটা পাত্রের মধ্যে যে আমি অণুসমূহ পরমাণুসমূহ রাখতেছি, সেই অণুসমূহের আয়তনকে আমি নগণ্য ধরতে পারবো না। অণুসমূহের আয়তনকে কনসিডার করতে হবে হিসাবের মধ্যে। এটা হচ্ছে বাস্তব গ্যাসের একটা সমস্যা ছিল। তো এই আয়তনজনিত প্রবলেম হ্রাস করার ক্ষেত্রে আমরা কার উপর চাপ দিব? ডেফিনেটলি আমরা চাপের উপর চাপ দিব। এই কারণে এই ক্ষেত্রে আয়তনজনিত সমস্যা হ্রাস করার জন্য আমরা নিম্নচাপ প্রয়োগ করব। নিম্নচাপ প্রয়োগ করলে এই আয়তনজনিত সমস্যাটাও আস্তে আস্তে হ্রাস পাবে। এবার চলো একটা অ্যামাগারেরই আরেকটা তোমার গ্রাফ, এটাকে এই যে তত্ত্বগুলো দিলাম বা যে কথাগুলো বললাম সেটার প্রুফ হিসেবে আরেকটা অ্যামাগারের গ্রাফ আমি তোমাদেরকে দেখাই। দেখো অ্যামাগার এই গ্রাফটা, এটা কিন্তু আগেরটা থেকে একটু ডিফারেন্ট। এক্ষেত্রে কি হয় দেখো, টোটাল প্রসেসটা যদি আবার বলি, আমরা বাস্তব গ্যাসকে আদর্শ আচরণ করাবো। সেই ক্ষেত্রে প্রবলেম ছিল আকর্ষণ বল, আয়তন। আকর্ষণ বলের সমাধান করতে চেয়েছিলাম আমরা উচ্চ তাপমাত্রা দিয়ে, সেটারই একটা প্রমাণের গ্রাফ হচ্ছে এটা, যে এই থিওরিটাকে এটা তোমার সাপোর্ট করে। কিভাবে দেখো, বিভিন্ন চাপে জেড এর মান, জেড কি সংকোচনশীলতার গুণাঙ্ক, আমরা অলরেডি আগেই ব্যাখ্যা করেছি, যেটার মান হচ্ছে পিভি বাই এনআরটি। এক্ষেত্রে দেখো ডিফারেন্ট তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে দেখো সবচেয়ে কম তাপমাত্রায় হচ্ছে -70 ডিগ্রিতে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দেখো গ্রাফটা একদম বাস্তব গ্যাসের বক্র। কিন্তু আস্তে আস্তে যখন তাপমাত্রা বাড়ানো হলো, দেখো -35, 200, 400 এবং 700 ডিগ্রিতে আস্তে আস্তে কিন্তু এটা আদর্শ গ্যাসের কাছাকাছি যাচ্ছে। তার মানে বোঝা গেল যে উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলা আদর্শ আচরণের খুব কাছাকাছি যে বিহেভ করে, খুব কাছাকাছি বিহেভ করে আদর্শ আচরণের কাছে। এই কারণে এই আকর্ষণ বলকে কন্ট্রোল করার জন্য আমাদের উচ্চ তাপমাত্রা দরকার। একইভাবে আরেকটা সমস্যা ছিল আমাদের আয়তনের সমস্যা। আয়তনের সমস্যাকে আমরা প্রশমিত করছি কিভাবে? আমরা নিম্নচাপে। নিম্নচাপ দেওয়ার কারণে এই আয়তনের সমস্যাটাও প্রশমিত হয়ে গেছে। তো এইভাবে আমরা আদর্শ বাস্তব গ্যাসের কান ধরে আদর্শ আচরণ করাতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আজকের মাইক্রোশটে আমাদের যে টপিকটা ছিল দেখো অ্যামাগার বক্ররেখা, এই টপিকটা কিন্তু এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট এবং এই পার্ট থেকে কোয়েশ্চেনও আসে খুব বেশি পরিমাণে, বাট এটার অ্যান্সার করতে হয় কমপ্লিটলি ব্যাখ্যামূলক। এই কারণে ছেলেপেলে এখান থেকে ভালো নাম্বার তুলতে পারে না। এটার সহজ সমাধান হচ্ছে পয়েন্ট করে লেখা। দেখো যে সমস্যাগুলো আমরা বারবার উল্লেখ করেছি, আকর্ষণজনিত বলো, আয়তনজনিত সমস্যা বলো, সংশোধন বলো, চাপ সংশোধন, আয়তন সংশোধন, সব ক্ষেত্রে যদি তুমি একটু পয়েন্ট করে করে লিখে দিতে পারো, সাথে একটু গ্রাফ অ্যাড করে দিতে পারো, তাহলে এখান থেকে ফুল মার্কস তোলা সম্ভব। আর এই কনসেপ্টটা কিন্তু খুব একটা কঠিনও না। তো তোমরা চেষ্টা করো এইভাবে দেওয়ার এবং পরীক্ষায় আশা করি ভালো নাম্বার পাবে। এই সংক্রান্ত নোট আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি সুন্দর নোট সাজিয়ে দিয়ে রেখে দেবো। তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে যেয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে নাও। ইভেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। বিভিন্ন ধরনের কোনো সমস্যা থাকলে বা তোমরা মাইক্রোশটের কোন ভিডিওগুলো বেশি বেশি চাচ্ছ, সেই টপিকগুলো আমাদের সাথে শেয়ার করতে চাইলে গ্রুপে অ্যাড হয়ে যাও। আবার ইনশাল্লাহ দেখা হবে পরের মাইক্রোশটে। আসসালামু আলাইকুম।